আমি তো ভালোবাসি তোকে, লিখেছেন সালমা চৌধুরী। মেঘ ঠোঁট উল্টিয়ে বলল, ইস, এত জোরে গাঁটটা কেউ দেয়? মাথা ব্যথা হয়ে গেছে। আবির কোমল কণ্ঠে বলল, তুই ভালোবাসার ভাগ চেয়েছিস, কম করে কিভাবে দেই বল? গাঁটটা মারা ভালোবাসা আমি চাইনি। আবির হঠাৎই মেঘের দিকে কেমন করে চাইল, উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, তো কেমন ভালোবাসা চেয়েছিস? মেঘ দরদ মাখা কণ্ঠে বলল, আপনাদের মতন আমিও ফুপির সাথে দেখা করতে চাই, গল্প করতে চাই, ফুপির যত্ন পেতে চাই। ও আচ্ছা, আমি ভাবলাম অন্য কিছু। মেঘ ভ্রু কুঁচকে প্রশ্ন করল, অন্য কিছু মানে? কিছু না, এখন ফুপির বাসায় তোকে নিয়ে যাওয়া যাবে না। তোকে নিয়ে আমি বা তানভীর কেউ বের হলেই 1000টা প্রশ্নের উত্তর দিতে হবে। তার থেকে কিছুদিন শান্ত থাক, আমি দেখি কি করা যায়। মেঘ শান্ত স্বরে শুধালো, জান্নাত আপুকে আসতে বলেছেন কেন? দরকার আছে। আচ্ছা বলতো, জান্নাতের সঙ্গে আম্মুর কথা হয়েছিল? আম্মুর রিয়াকশন কি? কথা হয়নি আবার? বড় আম্মু পাশের সোফায় বসে খুব সুন্দর মতন আপুর সঙ্গে কথা বলেছে। বড় আম্মু তো অনেকদিন যাবৎ জান্নাত আপুকে আপনার বউ বানাতে চাচ্ছে। আপনারা কেন বলছেন না যে জান্নাত আপুর বিয়ে হয়ে গেছে? এটা বলে দিলেই তো মজাটা শেষ। মানে, জানতে পারবি খুব শীঘ্রই। আর হ্যাঁ, মুখ ফসকে জান্নাতের বিয়ের কথা বলে দিস না যেন। আমি এত বেকুল না। আবির হেসে বলল, I know that you are the smartest girl in this world. মেঘ ফিক করে হেসে ফেলল। আবির ভাইয়ের মুখে নিজের প্রশংসা শুনে ভীষণ লজ্জা পেয়েছে। লজ্জায় মাথা নিচু করে নিজের রুমে চলে গেছে। সময় ধাপমান। জানুয়ারি পেরিয়ে ফেব্রুয়ারিতে পা দিচ্ছে। তীব্র ঠান্ডায় অনেকটা কমে এসেছে। মেঘেদের ক্লাস শেষ হয়েছে সবেমাত্র 5 মিনিট হলো। বন্যা আর মেঘ গল্প করতে করতে দুইজনেই হাত ধরে হাঁটছে। তামিম দৌড়ে এসে বন্যার পিছনে দাঁড়িয়ে বন্যাকে ডাকে, এই বন্যা। বন্যা শুনেও না শোনার মতন হাঁটতে থাকে। তামিম আবার বন্যা আর মেঘের সামনে এসে দাঁড়ায়। বন্যা মেঘ দুইজনেই থমকে দাঁড়ালো। মেঘ তামিমের মুখের পানে তাকিয়ে, বন্যা তাকায়নি, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তামিম অভিযোগের স্বরে বলল, বন্যা, তুই আমার সাথে ঠিকমতো কথা বলছিস না কেন? কারণটা কি তোর অজানা? এতদিন হয়ে গেছে, এখনো ওই বিষয় নিয়ে পড়ে আছিস? চলতে চলতে কারোর প্রতি ইমোশন আসতেই পারে। তোর প্রতি এসেছিল, তাই তোকে আমার মনের কথা বলেছিলাম। তুইও তোর মতামত জানিয়েছিস এবং আমি তা মেনে নিয়েছি। তুই না করেছিস, তারপর কি আমি তোকে কোনো প্রশ্ন করেছি বা জোরাজুরি করেছি? তুই রিজেক্ট করেছিস বলেই এই না যে আমি মরে যাব। কিন্তু তার প্রভাব বন্ধুত্বের উপরে কেন পড়বে বলতো? তারপরও আমি আন্তরিকভাবে দুঃখিত। প্লিজ, বন্ধুত্বের সম্পর্কের সুবাদে হলেও আমায় ক্ষমা করে দে। বন্যা কিছুটা ভেবে ভারী কণ্ঠে বলল, আচ্ছা। এর মধ্যে মিনহাজও এগিয়ে আসলো। তিনজনকে উদ্দেশ্য করে বলল, কিরে, তোরা এখনো এখানে? তামিম প্রশ্ন করল, তুই কোথায় গিয়েছিলি? নেতারা আসছে, ওনাদের সামনে মাস্টার্স পরীক্ষা। ভার্সিটি থেকে বেরিয়ে যাওয়ার সুবাদে ওনারা একটা প্রোগ্রাম করবে শুনলাম। ভার্সিটির পাশাপাশি ঢাকার সুনামধন্য কলেজের স্যাররাও, বড় বড় স্থানে থাকা ব্যক্তিবর্গরাও সে প্রোগ্রামে আমন্ত্রিত থাকবে। বন্যা বলল, ভালো, কিন্তু তুই ওইখানে কি করতে গিয়েছিলি? এমনিতেই নেতাদের সাথে দেখা করতে গিয়েছিলাম। ওদের সাথে পরিচয় থাকা ভালো। রাজনৈতিক পাওয়ার থাকবে, যে কোনো সমস্যার সাহায্য পাওয়া যাবে। তাছাড়া সাধারণ সম্পাদক আমার রুমমেট। মেঘ বলেছিল না, ওর আবির ভাই নাকি আমাদের আধমরা করে বাড়ি পাঠাবে। আর কিছুদিন ওয়েট করে দেখবি আমারও কত পাওয়ার। মেঘ বন্যার দিকে চেয়ে হাসতে হাসতে বলল, দেখেছিস মেঘ, তোর আবির ভাইয়ের ভয়ে নেতাদের পিছু নিচ্ছে। পুনরায় মিনহাজের উদ্দেশ্য করে বলল,
নিজের নাই 2 আনা ক্ষমতা, আবার ভাব দেখায় 16 আনা। সেই দিন যেভাবে বললি ভাই ব্রাদার্সের পাওয়ার দেখাবি, তখন আমি ভাবলাম তোদের এলাকার ভাইদের কথা বলছিস। মেঘ মৃদু হেসে বলল, এজন্যই বলি আমার আবির ভাই সবার সেরা। তোদের মতো 8-10টা ছেলেকে পেটানো আমার আবির ভাইয়ের কাছে জাস্ট 5 মিনিটের ব্যাপার। ওনার কাউকে প্রয়োজন নেই, একাই 199 জনের সমান। তামিম উদ্বিগ্ন কণ্ঠে বলল, 199 জনের সমান কিভাবে হয়? হলে 100 জনের সমান হবে। আমার আবির ভাই একটু ব্যতিক্রম, তাই 199 জনের সমান। এটা কেমন লজিক? এটা আমার লজিক, তুই বুঝবি না। মিনহাজ তপ্ত স্বরে বলল, শোন, কথায় কথায় আমার আবির ভাই করিস না, কানে খুব লাগে। তোর কানে লাগে, এটা তোর কানের সমস্যা, তাড়াতাড়ি ডাক্তার দেখা গিয়ে। আমি আমার আবির ভাই বলবো, আমার আবির ভাই। মিনহাজের মেজাজ খারাপ হচ্ছে, তবুও শান্ত থাকার চেষ্টা করছে। মিনহাজ রাগে অন্যদিকে তাকিয়ে অকস্মাৎ মেঘের দিকে চেয়ে বলল, এই সাইড দে, ভাইরা আসছে। বন্যা, মেঘ, তামিম সাইড হয়ে দাঁড়ালো। প্রায় 15-20 জন ছেলে হেঁটে আসছে। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা জুনিয়রদের সালাম দেখে তাদের অবস্থান বোঝা যাচ্ছে। মেঘেদের কাছে আসতেই মিনহাজ সুন্দর করে সালাম দিল। সামনের দিকে গম্ভীর চেহারার একজন চোখ দিয়ে ইশারা করলো। সালাম গ্রহণ করেছে সেটা বোঝালো। ওনারা পাশ কাটিয়ে যেতেই মেঘ বলল, কিরে, তোর ভাই তোর সালামের উত্তরটাও দিল না? মিনহাজ বিরক্তিভরা কণ্ঠে বলল, ওরা কি এত মানুষের সালামের উত্তর দেওয়ার সময় আছে নাকি? 2 মিনিট পরে কিছু দূর থেকে হৈ হুল্লোড় শব্দ ভেসে আসে। মেঘরা পিছন ফিরে তাকাতেই দেখে ছেলেগুলো কাকে ঘিরে কথাবার্তা বলছে। কাকে ঘিরে আছে তা দেখা যাচ্ছে না। কৌতূহল বশেই মেঘ, বন্যা, মিনহাজ, তামিম সবাই সেই দিকে তাকিয়ে আছে। কয়েকজন একটু সরতেই বাইকটা সাইড করে হেলমেট খুলল। মেঘ উত্তেজিত কণ্ঠে চেঁচিয়ে উঠল, আবির ভাই! বাইকটা দেখেই পরিচিত লেগেছিল, কিন্তু শিওর ছিল না। হেলমেট খুলতেই মেঘের চোখ কপালে উঠে গেছে। বিস্ময় চোখে তাকিয়ে আছে। বুকের ভেতর হৃৎপিণ্ডটা পিটপিট করছে। মেঘ ভার্সিটিতে ভর্তি হওয়ার পর আবির মেঘকে নিতে বা দিতে আসলে মেইন গেটের কাছেই নামিয়ে দেয়, কখনো ভেতরে আসে না। আজই প্রথম আবির ভেতরে এসেছে। মেঘের সাথে সাথে মিনহাজ, তামিম, বন্যাও বেশ অবাক হয়ে আবিরের বাইক থেকে নামতেই সভাপতি, সহসভাপতি, যুগ্ম সম্পাদক, আহ্বায়ক, সাধারণ সম্পাদক একে একে সবাই আবিরকে জড়িয়ে ধরছে। আবিরও স্নেহের সহিত সবাইকে জড়িয়ে ধরছে। মেঘ, বন্যা সহ বাকিরাও কিছুটা এগিয়ে গেল। কি হচ্ছে কিছু বুঝতে পারছে না। মেঘ বারবার চোখ কচলে তাকাচ্ছে। আবির ভাইয়ের ভার্সিটিতে কেউ পরিচিত আছে এটা মেঘ জানতো না, তাও আবার রাজনৈতিক ছেলেপেলের সাথে। রাগী গম্ভীর স্বভাবের ছেলেটা হাসি মুখে বলল, থ্যাংক ইউ ভাইয়া, তুমি আমাদের কথা মেনে এত ব্যস্ততার মধ্যেও এসেছো, এটাই অনেক। আমরা তো ভেবেছিলাম তুমি হয়তো আসবাই না। তোরা যে এত বছর পর আমায় স্মরণ করেছিস সেই অনেক বড় ব্যাপার। তোমাকে কি ভোলা সম্ভব? কলেজের হিরো ছিলে তুমি, স্যারদের চোখের মণি, সেই সাথে পুরো কলেজের মেয়েদের ক্রাশ বয়। লাস্ট লাইন কানে যেতে মেঘ সাপের মতন ফোঁস করে উঠল। সূক্ষ্ম দৃষ্টিতে তাকায় আবিরের দিকে। আবির ভাইয়ের আশেপাশে 2-1টা মেয়ের নামই সহ্য করতে পারে না সেই আবির ভাই নাকি কলেজের সব মেয়েদের ক্রাশ ছিল। আল্লাহ জানে কত মেয়ের প্রেমের প্রপোজাল দিয়েছে আর কত মেয়ে তার সাথে প্রেম করে বেরিয়েছে। মেঘ নিজের কপাল
চাপড়ে বিড়বিড় করে বলল, মেঘরে তুই শেষ, হাজারো মেয়ের ক্রাশ শুনি, সেখানে তুই কে? তোর দিকে কোনো ছেলে ফিরেও তাকায় না। ক্রাশ তো বহু দূরের বিষয়, তুই আবার আবির ভাইকে চাস? ছি, লজ্জা লাগে না? আবির ভাই যে বোন হওয়ার সুবাদে তোর সাথে দু একটা কথা বলে, সেটাই তোর কপাল। বন্যা মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করল, কি বিড়বিড় করছিস? মেঘের চোয়াল অকস্মাৎ ঝুলে পড়ল, মনের ঘরে মেঘাচ্ছন্ন হয়ে গেছে। শক্ত কণ্ঠে বলল, কিছু না। আবির ছেলেটাকে হাতে চাপড় মেরে বলল, বাজে কথা বাদ দে। হঠাৎ আমায় স্মরণ করার কারণ কি? আরেকজন বলে উঠল, তুমি আমাদের স্পেশাল গেস্ট, তাই স্মরণ করেছি। অবশ্য তোমার মালা দিয়ে বরণ করা উচিত ছিল, অথচ আচ্ছা, সমস্যা নেই, প্রোগ্রামের দিন অবশ্যই মালা দেব। আবির উদ্বিগ্ন কণ্ঠে বলল, এই থাম থাম, আমায় বরণ করবি মানে? আমি কে? তুমি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, যার জন্য আমরা আজ এই অবস্থানে। আমার জন্য নয়, বরং তোরা নিজের অবস্থান নিজেই তৈরি করেছিস। যখন পথভ্রষ্ট হয়ে গিয়েছিলাম তখন রাস্তা তো তুমিই দেখিয়েছিলে। আচ্ছা, বুঝলাম, কিন্তু প্রোগ্রামটা কিসের? ভার্সিটিতে লাস্ট একটা প্রোগ্রাম করতে চাচ্ছি। প্রোগ্রাম করবি কর, আমার কি কাজ? আমি তো ভার্সিটির কেউ না, পড়িও নি এখানে। পড়নি তাতে কি? বাইরে পড়তে না গেলে তুমি তো এই ভার্সিটির স্টুডেন্ট থাকতা। এখন কথা হলো, ভার্সিটির আশেপাশে আমরা আমাদের কলেজের স্যার ম্যামদের ইনভাইট করতে চাচ্ছি, আর ইনভাইট তুমি করবা। তাছাড়া তোমাদের মতন সাকসেসফুল কিছু ব্যক্তিবর্গদের ও ইনভাইট করা হবে। তোমরা তোমাদের সুদর্শন চেহারা দেখিয়ে জুনিয়রদের সঠিক পথ দেখাবা। প্রথমত, আমি কোনো সাকসেসফুল ব্যক্তি নই। দ্বিতীয়ত, আমি ইউনিভার্সিটির স্টুডেন্ট না। তৃতীয়, তোদের প্রোগ্রামে আমি স্যারদের ইনভাইট করার কে? প্রথম, দ্বিতীয়, তৃতীয় বুঝি না। তুমি আমার ভাই, এটা একমাত্র কথা। ভাই তো নাকি? হ্যাঁ ভাই তো। তুমি তো আমাদের অবস্থা দেখেই গিয়েছিলা। স্যাররা এক প্রকার বের করে দিচ্ছিল কলেজ থেকে। সেই দিন তুমি স্যারদের রিকোয়েস্ট না করলে আমাদের যে কি অবস্থা হতো আল্লাহ ভালো জানে। তুমি চলে যাওয়ার পর আমরা যত দিন কলেজে ছিলাম, এমন একটা দিন যায়নি যে স্যার আমাদের সামনে আসলে তোমার নাম নেয়নি। তুমি না বললে আমাদের বের করে দিত। আরও কত কথা। সেই দিন সেসব এখন অতীত। তোমার কথা মতো পড়াশোনা করে আমরা 12 বন্ধুর মধ্যে 9 জনই ডিউতে ভর্তি হয়েছি, বাকিরা ভালো অবস্থানে আছে। তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু তুমি নেটওয়ার্কের বাইরে ছিলে। কিছুদিন আগেই একদিন তোমাকে একটা মেয়ের সঙ্গে দেখেছিলাম। ডাকার সুযোগ ছিল না। অনেক খোঁজ নিয়ে জানতে পেরেছিলাম তুমি তানভীরের ভাই। তারপর তানভীরের থেকে ফেসবুক আইডি নিলাম। আমাদের জীবনের গল্প তুমি অন্যরকম ভূমিকা পালন করেছো, যার ঋণ কোনোদিন শেষ করতে পারবো না। তোমার প্রোগ্রামে আসতে হবে। বাবা গো, তোরা যেভাবে আমার প্রশংসা করছিস, আমার বাপও আজ পর্যন্ত এত প্রশংসা করেনি। তুমি যে কি চিজ, তোমার বাপ হয়তো বোঝে নাই। আবির মৃদু হাসলো। আরেকজন বলে উঠল, ভাই জানো, এই শহর থেকেও গত 5 বছর যাবৎ কোনোদিন কলেজে পা দিইনি। স্যারদের দেখে মুখ লুকিয়ে চলেছি। এখন তো ভার্সিটি লাইফ শেষ। 2 দিন পর কে কোথায় থাকবো তা জানা নেই। তাই প্রোগ্রামটা করতে চাচ্ছিলাম। ভার্সিটির স্যারদের সঙ্গে কথা বলেছি, ওনাদের আপত্তি নেই। এখন তুমি আমাদের সাথে যাবে। আমাদের পক্ষ থেকে কলেজের স্যারদের একটু বলবা। আমরা বললে যদি না আসে, তুমি বললে নিশ্চয়ই রাজি হবে। আবির রুদ্ধ স্বরে বলল, সবই করে দিব, প্রয়োজনে
প্রোগ্রামেও আসবো, কিন্তু গেস্ট হিসেবে নয়, সাধারণ মানুষ আর তোদের ভাই হিসেবে। যদি প্রোগ্রামে কোনোরকম মালা দিয়ে বরণ আমায় নিয়ে 500 শব্দের ভাষণ শুরু করিস, তাহলে এক একটাকে স্টেজে ফেলে পেটাবো বলে রাখলাম। তাই বলে আমাদের জীবনের গল্পের নায়কের প্রশংসা করব না? না, করবি না। আমি শুধু তোদের পথ দেখিয়েছি, বাকি সব তোরা করেছিস। তোদের সাকসেস এতে আমার কোনো হাত নেই। তোরা যে আমার কথা মনে রেখেছিস, এতেই শুকরিয়া। এমনও মানুষ আছে যাদের জন্য জীবন দিয়ে দিলেও তারা সেসব ভুলে যায়। দোয়া করি জীবনে সাকসেসফুল হ। দেখো তো, তোমায় রাস্তায় দাঁড়িয়ে করিয়ে জীবনের ইতিহাস শুরু করে দিয়েছি। চলো ভেতরে আর যাবো না, কথা তো হলোই। আমার নাম্বার রাখ, কবে কলেজে যাবি জানাস। অফিসের কাজ ফেলে এসেছি। একদিন কাজ একটু কম করলে কিছু হবে না। এত বছর পর তোমাকে পেয়েছি, আড্ডা না দিয়ে ছাড়ছি না। চলো। আবির ঘুরে মেঘদের দেখতে পায়। কিছুটা দূরেই দাঁড়িয়েছিল ওরা। আবির পেছনে ফিরে থাকায় আগে দেখতে পায়নি। মেঘ আশ্চর্য নয়নে তাকিয়েছিল। ওদের সব কথোপকথনই মেঘ মনোযোগ সহকারে শুনেছে। বুঝতে বাকি নেই, ওরা পড়াশুনোতে আবির ভাইয়ের অবদান অনেকখানি। তবে সেই ছেলেগুলো কি হয়েছে তা শোনার বেশ আগ্রহ জেগেছে মেঘের মনে। আবির কিছুটা এগিয়ে এসে মেঘের মুখোমুখি দাঁড়ালো, ছোট করে শুধালো, ক্লাস শেষ? আবিরের কণ্ঠে মেঘের হকচকিয়ে তাকালো, মনোযোগ ছিল অন্য কোথাও। উপর নিচ মাথা নেড়ে বলল, শেষ। কিন্তু আপনি এখানে কেন? আবির চোখের ইশারায় ছেলেগুলোকে দেখিয়ে বলল। মেঘ সব কথা শুনেও না শোনার মতন প্রশ্ন করল। আবির চোখের ইশারায় ছেলেগুলোকে দেখিয়ে বলল, ওদের সঙ্গে দেখা করতে এসেছিলাম। ছেলেগুলো এগিয়ে গেছে। আবিরকে না পেয়ে পেছন ফিরে তাকাতেই মেঘকে দেখল। 2 কদম এগিয়ে এসে বলল, ওনাকেই দেখেছিলাম তোমার সাথে। উনি কে ভাই তোমার? আবির তার আগেই বলল, আমার কাজিন। তোরা যা, আমি আসছি। ছেলেগুলো এগিয়ে যাচ্ছে। আবির মেঘকে উদ্দেশ্য করে গলায় তেজ এনে বলল, আড্ডা দেওয়া শেষ হলে বাসায় যা, গাড়ির অপেক্ষা করছে। মিনহাজা তামিমকে দেখেও না দেখার মতন করে চলে যাচ্ছে। মেঘ পিছন ডেকে বলল, আমি আপনার সঙ্গে যাব। অনেকদিন হলো আবিরের বাইকে ওঠে না। রাগারাগি মান অভিমানে ঠিকমতো কথাই বলেনি। বাইকে ওঠা তো দূরের বিষয়, আজ মেঘের খুব ইচ্ছে করছে আবির ভাইয়ের সঙ্গে বাইকে ঘুরবে। তাছাড়া ফুপির জন্য মনটা ছটফট করছে। সেই প্ল্যান করেছে ফুপিকে দেখে একবারে বাসায় ফিরবে। আবির 2 আঙ্গুলের ইশারা দিতেই মেঘ আবিরের কাছে এগিয়ে গেল। আবির প্রখর তপ্ত স্বরে বলল, আমি না আসলে কি করতি? মিনহাজা তামিমের প্রতি কোপ চেপে রাখতে পারছে না। ওদের দিকে তাকাতেই অঘটন ঘটতে পারে, তাই তাকাচ্ছে না। মেঘ স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, আপনি না আসলে গাড়িতে যেতাম। আপনি এসেছেন তাই বাইকে যাব। আমি তোকে নিতে আসিনি, অন্য কাজে এসেছি। মেঘ জেদ দেখিয়ে বলল, আমি এত কিছু জানি না। আপনি আমায় নিয়ে যাবেন, এটাই শেষ কথা। মেঘের জেদের কাছে আবিরের সুপ্ত ক্রোধ হার মানতে বাধ্য। আবির ক্ষীণ হাসল। মেঘের জেদ দেখে কথা বলে, ওর নাক ফুলে যায়, গাল দুটো লাল টকটকে হয়ে যায়, দুধ আলতা চেহারায় রক্তবর্ণের ছাপ ভেসে ওঠে, গলার দুপাশে 2টা রগ ফুলে ওঠে। মেঘকে এভাবে দেখলে আবিরের উদ্বেলিত হৃদয়ের কম্পন তীব্র হয়ে ওঠে। কল্পনার জগতে পাড়ি দিতে ইচ্ছে হয়। রক্তাভ 2 গালের ভালোবাসার পরশ এঁকে দিতে ইচ্ছে করে, কিন্তু বরাবরই
মতোই সে অসহায়। নিজের অনুভূতি লুকাতে হয় প্রতিবার। দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। ব্যাপার না, অপেক্ষা করব, বিড়বিড় করে বলল সারা জীবন। আবির 2 কদম এগিয়ে পেছন ফিরে আবার তাকালো, কিন্তু কিছু বলল না। এখন তামিম মিনহাজ আছে যাদের সহ্য হয় না। আবার মেঘকে নিয়ে ভেতরে যাবে, সেখানেও প্রায় 20-30টা ছেলে আছে। কে কোন নজরে মেঘকে দেখবে সেই চিন্তায় মেঘকে কিছু বলল না। আবির চলে যেতেই বন্যা দীর্ঘশ্বাস ছেড়ে মিনহাজ আর তামিমের দিকে তাকালো। মিনহাজ আর তামিম দুইজনেই স্তব্ধ হয়ে আছে। চোখের সামনে এতক্ষণ যা দেখলো তার কিছুই বিশ্বাসযোগ্য না। নিজের চোখ, নিজের কান কিছুকেই বিশ্বাস করতে পারছে না। কোথায় ভেবেছিল ভার্সিটির নেতাদের ক্ষমতা দেখিয়ে মেঘেদের সামনে একটু ভাব নিয়ে চলবে, উল্টো বড়সড় একটা বাঁশ খেলো তো খেলো একদম মেঘেদের সামনেই। মেয়েরা মুখে প্রকাশ করে না, বা মেয়েরা মুখে প্রকাশ করুক বা না করুক, বেশিরভাগ মেয়েরাই দাপটি ছেলেদের পছন্দ করে। কেউ কিছু বললে ছেলেটা যেন মুখ লুকিয়ে সেখান থেকে প্রস্থান না নেয়। মেয়েটার সম্মান বাঁচাতে ছেলেটা যেন প্রতিবাদ করতে পারে। প্রতিনিয়ত আবিরের এত প্রশংসা শুনে মিনহাজও ভেবেছিল রাজনীতি করবে, নেতাদের পরিচয় লাভ করে মেঘের মন জয় করে নেবে। কিন্তু আবির ক্ষণে ক্ষণে তার সব প্ল্যান ভেস্তে দিচ্ছে। বন্যাও অসহায় মুখের পানে চেয়ে থেকে হঠাৎই হাসি শুরু করেছে। হাসতে হাসতে মেঘের উপর হেলে পড়েছে। বন্যার স্বতঃস্ফূর্ত হাসি দেখে মেঘও হাসল। বন্যা কেন হাসছে তা কারোরই জানা নয়। 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট হয়ে গেছে, বন্যা হেসেই যাচ্ছে। হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে, তবুও বন্যার হাসি থামছে না। মিনহাজ সহ্য করতে না পেরে রাগান্বিত কণ্ঠে বলল, হইছে বোন, থাম, এর বেশি হাসলে মইরা যাবি। বন্যা হাসতে হাসতে বলল, তোর শ্রদ্ধেয় রাজনৈতিক বড় ভাইদের আমার সালাম দিস। সালামের পরে বলিস তুই যে আবির ভাইকে মারার হুমকি দিচ্ছিস। আবির ভাইয়ের প্রতি তাদের যে ভালোবাসা দেখলাম, আশা করি তারাই তোকে যোগ্য সম্মানই দিয়ে দেবে। মিনহাজ রাগে ফুঁসতে ফুঁসতে বলল, আমি হুমকি দিলাম কখন? তোর ভাই ব্রাদারদের পাওয়ার দেখাবি বলেছিলি, মনে নেই? এত মন ভোলা তুই? আচ্ছা বাদ দে, এখন বাদ দিচ্ছি, কিন্তু ভবিষ্যতে এসব আকাশচুম্বী কথাবার্তা বলে তোর শ্রদ্ধেয় ভাইদের বলে দিব। ও আচ্ছা ঠিক আছে। মেঘ এতক্ষণ যাবতই নিশ্চুপ দাঁড়িয়ে। ইদানিং নিজের সাহস দেখে মাঝে মাঝে নিজেই অবাক হয়ে যায়। আবির ভাইয়ের মুখের উপর জেদ দেখালো যদি আবির ভাই ভার্সিটির সবার সামনে থাপ্পড় মারতো তবে কি হতো ভাবতেই ভয়ে কেঁপে উঠছে। সবার সামনে থাপ্পড় খেলে মুখ দেখানোর অবস্থা থাকতো না। আবির কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে এসেছে। মেঘ বাসায় চলে গেলে হয়তো বেশিক্ষণ আড্ডা দিত, কিন্তু মেঘকে বাইরে রেখে গেছে, তাই মাথায় চিন্তা কাজ করছে। এর জন্যই তাড়াতাড়ি চলে এসেছে। মেঘকে ডাকতেই মেঘ এগিয়ে গিয়ে বলল, আঙ্কেল কি চলে গেছে? হ্যাঁ, তুই না বললি বাইকে যাবি, তাই তো আঙ্কেলকে চলে যেতে বলেছি। কেন? আপনার তো অফিস আছে, আমায় নিয়ে গেলে সময় নষ্ট হবে, তাই বলছিলাম আমি গাড়িতে চলে যেতাম। এটা আগে মনে হয়নি? তোর ভাইয়ের মতো রাগ উঠলে তোর মাথা ঠিক থাকে না, তখন কি বলি কি বোঝার অবস্থাতেও থাকিস না। ব্যাপার না, চল, আমি রিক্সা দিয়ে বাসায় চলে যাই, মেজাজ খারাপ করিস না। চল বলছি। মেঘ ভয়ে ভয়ে এগিয়ে যাচ্ছে। ফুপির বাসায় নিয়ে যাবে না আগেই বলেছিল, এখন আবার ফুপির কথা বললে নিশ্চয়ই মাইর খাবে।
আবির একটা রিক্সা ঠিক করে বন্যাকে যাওয়ার জন্য ইশারা করলো, তারপর মেঘকে নিয়ে চলে গেছে। বাইক চলছে, কিন্তু মেঘ স্ট্যাচুর মতন বসে আছে, কোনো কথা বলছে না। আবির স্ট্রিট ফুড দেখে কতবার জিজ্ঞাসা করেছে খাবে কিনা, মেঘ শুধু না করেই যাচ্ছে। অবশেষে একটা ফুচকার দোকান দেখে বাইক থামালো। আবির শীতল কণ্ঠে বলল, মাথাটা বোধ হয় এখনো ঠান্ডা হয়নি, ফুচকা খেলে নিশ্চয়ই মাথা ঠান্ডা হবে। মেঘ মাথা নিচু করে বলল, আমি ফুচকা খাবো না। আমি মনে হয় ভুল শুনলাম। মেঘ ঠান্ডা অথচ শক্ত কণ্ঠে বলল, আপনি ঠিকই শুনেছেন, আমি ফুচকা খাবো না। আবির হেসে বলল, টাকা আমার দিকে। মেঘ ধীর গতিতে চোখ তুলল, তাকালো আবিরের চোখের দিকে। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে মোলায়েম কণ্ঠে শোধালো, ম্যাম, আপনি সত্যি সত্যি ফুচকা খাবেন না? আবিরের হাবভাব দেখে মেঘ না চাইতেও হেসে ফেলল। সে আবিরের ভয়ে ফুচকা খাবে না বলছিল, কিন্তু আবির তাকে বারবার উস্কাচ্ছে। মেঘ আবিরের মুখের পানে চেয়ে মনে মনে ভাবল, আপনার মধ্যে কি এমন স্পেশাল গুণ আছে যা ক্ষণিকের ব্যবধানে রাগকে ভয়, আবার ভয়কে জয়ে পরিণত করতে সক্ষম। আবির ভ্রু নাচাতেই মেঘ মৃদু হাসলো। ফুচকা অর্ডার দিয়ে বসে আছে। আবির মেঘকে দেখছে, আবার আশেপাশে তাকাচ্ছে। আবির হঠাৎই মুচকি হেসে বলল, তোকে আজকে অনেক বেশি কিউট লাগছে। মেঘ চোখ গোল গোল করে তাকালো, গলায় শ্বাস আটকে আছে। ঠিক শুনেছে নাকি ভুল? আবির ভাই মেঘকে কিউট বলছে? ভাবা যায়। মেঘ লজ্জায় আড়ষ্ট হয়ে যাচ্ছে, তবুও স্বাভাবিক থাকার খুব চেষ্টা করছে। আবির পুনরায় বলল, নীল রংটা তোকে খুব মানাচ্ছে। আগে বোধহয় কখনো নীল রঙের জামাই দেখিনি। মেঘ এবার আরো বেশি লজ্জা পাচ্ছে। চোখ দ্বিগুণ নামিয়ে নিয়েছে। আবির স্থির দৃষ্টিতে মেঘকে দেখছে, পলকও ফেলছে না। তা বুঝতে পেরে মেঘ আরো তাকাতে পারছে না। গলা আর নাকের ডগা আবারও লাল হয়ে গেছে, মনে হচ্ছে লাল রঙের ব্লাশ লাগিয়েছে। মেঘ ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। সামান্য কিউট বলতেই যে কেউ এত লজ্জা পেতে পারে, এটা মেঘকে না দেখলে বোঝা যেত না। মেঘ বারবার নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছে, কিন্তু চোখ তুলতেই পারছে না। ওষ্ঠদ্বয় কাঁপছে তীর করে। মেঘের অবস্থা বুঝতে পেরে আবির দৃষ্টি স্বাভাবিক করে পুনরায় বলল, ফুপ্পিকে দেখতে যাবি? মেঘ এবার আশ্চর্য নয়নে তাকালো। তার মনের কথা আবির ভাই কিভাবে বুঝলো? মেঘের লজ্জারাঙা মুখ দেখে আবির ঢোক গিলল, চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছাড়লো। মনে মনে বলল, উফ, আমার শান্ত মনটাকে উল্টে পাল্টে দিতে তোর লজ্জায় লালিত মুখটাই যথেষ্ট। তোকে এভাবে দেখলে বউ ফিল পাই। কবে তোকে আমার করে পাবো, অপেক্ষার প্রহর যে ফুরায় না। মেঘ উত্তেজিত কণ্ঠে বলল, আপনি কিভাবে বুঝলেন আমি ফুপ্পির সাথে দেখা করতে চাই? তুই তো বলেছিলি। আমি সে কবে বলেছিলাম তা কি এখনো মনে আছে? তুই কবে কি বলেছিস সবই আমার মাথায় থাকে, শুধু সুযোগের অপেক্ষায় থাকি। সবার কথাই আপনার মাথায় থাকে? সবার কথা মানে? যে যা বলে সবকিছুর মনে থাকে? না, প্রয়োজনের বাইরে সবকিছুই ভুলে যায়। মেঘ হুট করে বলে উঠল, আপনার গার্লফ্রেন্ড কয়টা? মেঘ এমন প্রশ্নে আবির হকচকিয়ে উঠল, থতমত খেয়ে বলল, মানে গার্লফ্রেন্ড চিনেন না? মেয়ে বন্ধু বা প্রেমিকা? তা বুঝলাম, কিন্তু হঠাৎ এমন প্রশ্ন কেন? শুনলাম কলেজের সব মেয়ের ক্রাশ ছিলেন, তাই আর কি। আবির নিঃশব্দে হাসলো। মেঘের মনে হিংসা কাজ করছে, এটা আবির বেশ বুঝতে পেরেছে। আবির জিভা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আছে হাজারখানেক। মেঘ চেঁচিয়ে উঠল, হোয়াট? আবির দু হাতের ইশারা দিয়ে বলল, কুল। ফাজলামো করবেন না আমার সাথে, সত্যি করে বলুন কয়জন? বলা যাবে না, তুই সবাইকে বলে দিবি। সত্যি বলবো না, বলুন।
গার্লফ্রেন্ড নেই, তবে একটা গোলাপি কালার বউ আছে। মেঘ ফোঁস করে শ্বাস ছাড়ল। ভ্রু কুঁচকে রাগান্বিত কণ্ঠে বলল, থাকেন আপনার গোলাপি কালার বউ নিয়ে, দরকার হলে লাল, নীল, হলুদ বউ নিয়ে থাকুন। মেঘ উঠতে নিলে আবির মেঘের হাত চেপে ধরে বসালো। তপ্তস্বরে বলল, আমার লাল নীল প্রয়োজন নেই, গোলাপিটাই যথেষ্ট। ফাজলামি বন্ধ করুন, মেজাজ খারাপ হচ্ছে। কি আমার মেজাজ গো? তাও আবার একটু পর পর খারাপ হয়। আচ্ছা ঠিক আছে, বন্ধ করলাম। তুইও আমার এমন প্রশ্ন আর করবি না। করলাম না এমন প্রশ্ন। ফুচকা খেয়ে শেষ করে আবিরের সঙ্গে ফুপির বাসায় এসেছে। ফুপি মেঘকে দেখে ভীষণ খুশি হয়েছেন, সেই সঙ্গে বাসার সকলেই খুশি হয়েছে। আবির মেঘকে দূরে সরিয়ে রেখে বলল, আবিরকে সবাই সবসময় বকা দেয়। আবির মেঘকে দূরে সরিয়ে রাখে বলে আবিরকে সবাই সবসময় বকা দেয়। ফুপি তো বকেন, উল্টোপাল্টা কথা বলে বোঝালে মাঝে মাঝে গাঁটঠাও দেয়। মেঘ ফুপিকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিয়েছে। মেঘের কান্না দেখে ফুপিও কাঁদছে। মেয়ে মানুষের মায়া একটু বেশি থাকে। ফুপির কথায় মেঘ যেদিন শুনেছে তারপর থেকে প্রতি রাতে ফুপির কথা মনে করে মন খারাপ করে, কখনো কখনো কান্নাও করে। মাঝে মাঝে ভাবে, আব্বু, বড় আব্বু রাতে কিভাবে ঘুমান, ওদের কি বোনের কথা মনে পড়ে না? মেঘের কান্না দেখে আবির ভারী কণ্ঠে বলল, তোদের চোখের পানিতে দুদিন পর পরই রাস্তাঘাটে পানি জমে যায়। এভাবে কান্নাকাটি করো বলে মেঘকে নিয়ে আসি না। আজ কেউ যদি কাঁদো তাহলে আর কখনোই নিয়ে আসবো না। দুজনের কান্না কমে আসে। আইরিন মজার ছলে বলল, ওদের কান্নায় যদি রাস্তার পানি ওঠে, তোমার কান্নার কারণে নিশ্চয়ই বাংলাদেশে বন্যা হবে। আবির গম্ভীর কণ্ঠে বলল, হ্যাঁ, সামনের বন্যায় তোর ভাসাইয়া দিবনে। ইস, আমি সাঁতার পারি। তাহলে তো আরো ভালো। সাঁতার কেটে শ্বশুরবাড়ি যাবি, আবার বাপের বাড়ি আসবি। কিসের শ্বশুরবাড়ি? কার শ্বশুরবাড়ি? আমি ফুপিকে উদ্দেশ্য করে বলল, ফুপি, তোমার মেয়ের জন্য ছেলে দেখা শুরু করেছি, এই বর্ষার আগেই বিয়ে দিয়ে দেব। আইরিন আর্তনাদ করে উঠল, না, কিসের বিয়ে? নিজের বিয়ের খবর নাই, আমার পেছনে লেগেছে। তুমি আগে বিয়ে করো। আবির ঠাট্টার স্বরে বলল, আমি খবর পাইছি তুই জান্নাত আপুকে খুব জ্বালাস। আমার বউকেও জ্বালাবি না, তার কি গ্যারান্টি আছে? এর জন্যই তোকে বিয়ে দিই, তারপরই বিয়ে করব। আরমিন জান্নাতকে জিজ্ঞাসা করলো, ভাবি, সত্যি করে বলো, আমি তোমাকে জ্বালাই? জান্নাত এপাশ ওপাশ মাথা নেড়ে হেসে উঠে বলল, কখনোই না। আরমিন মেঘকে শুধালো, মেঘাপু, আমি কি তোমাকে জ্বালাই? আবির মাথা নিচু করে জিভে কামড় দিয়ে বসে আছে। মনে মনে বলছে, এই মেয়ে নিশ্চয়ই ফাঁসাবে। মেঘ স্বাভাবিকভাবেই উত্তর দিল, কখনোই না। কই না তো, তুমি তো অনেক লক্ষ্মী মেয়ে। এবার আইরিন আবিরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বলল, দেখেছ, আমি কাউকে জ্বালাই না। পরিস্থিতি স্বাভাবিক করতে আবির বলল, সেসব পরে দেখা যাবে। ফুপি খুব ক্ষুধা লেগেছে, দুপুরের খাইনি, খেতে দাও। জান্নাত বলল, আপনারা ফ্রেশ হন, আমি এক্ষুনি খাবার দিচ্ছি। 1-2 ঘন্টা গল্প করে মেঘকে নিয়ে বাসায় ফিরেছে। রাস্তায় যেতে যেতে মেঘ হঠাৎই আবিরকে ডাকলো, আবির ভাই। আমাদের ভার্সিটির ছেলেগুলো কি আপনার কলেজের? হ্যাঁ, এক ব্যাচের জুনিয়র ছিল। ওরা আপনার এত প্রশংসা করছিল কেন? আপনি কি করেছেন? তুই কি সব শুনে ফেলেছিস? জি, কলেজে থাকাকালীন একটু ঝামেলা হয়েছিল, তখন স্যারদেরকে রিকোয়েস্ট করেছিলাম, এই আর কি। কি ঝামেলা সেটা তো জানতেই হবে। জি, ওরা কলেজে ভর্তির পর কিছুদিন নিয়মকানুন মেনে চলেছে, রেজাল্টও ভালো করেছিল, কিন্তু 6 মাস পর থেকে কোথাকার কোন ছেলেদের সঙ্গে মিশে নেশা করে এক একটা ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গেছিল। পড়াশোনার অবস্থা
অবস্থা নেই, নিয়ম মানত না, স্যারদের সাথে উগ্র আচরণ, পরীক্ষার রেজাল্ট খারাপ করেছে। সব মিলিয়ে স্যাররা সিদ্ধান্ত নিয়েছিল সবটার বাবা মাকে এনে অপমান করে কলেজ থেকে বহিষ্কার করে দেবে। আমি কয়েকজনের মাধ্যমে জানতে পেরেছি 2-3 জন বাদ দিয়ে সবগুলোর পরিবারের অবস্থা খুবই খারাপ। মা বাবা অনেক কষ্ট করে টাকা ইনকাম করে ঢাকা শহরে ছেলেকে পড়াতে পাঠিয়েছে, আর এগুলোর সঙ্গে ধ্বংসে নিজেদের জীবন ধ্বংস করছে। আর এগুলোর সঙ্গদোষে নিজের জীবন ধ্বংস করছে। জানার পর নিজেরই কষ্ট লেগেছিল। তারপর ওদের সঙ্গে কিছুদিন বসেছি, ওদের সবার গল্প শুনেছি, বুঝেছি। তখন আমার ক্ষুদ্র মাথায় যা মনে হয়েছিল তাই করেছিলাম আর কি। যখন দেখলাম ওরা আমার কথা একটু একটু মানতে শুরু করেছে, তখনই স্যারদের রিকোয়েস্ট করলাম যেন পরবর্তী পরীক্ষা পর্যন্ত ওদের সময় দেয়। স্যারদের খুব আদরের স্টুডেন্ট ছিলাম বলেই হয়তো স্যাররা মেনে নিয়েছিল। 3য় সেমিস্টারে মোটামুটি ভালো রেজাল্ট করেছি। তারপর আমিও চলে গিয়েছি, ওদের খবর নেওয়া হয়নি। বাহ, কি আপনি খুব ভালো। ধন্যবাদ ম্যাম। আবির মেঘকে বাসার সামনে নামিয়ে দিয়ে আবারও অফিস চলে গেছে। আজ 7 ফেব্রুয়ারি। ভার্সিটিতে যেতেই নজরে পড়ে অনেকই গোলাপ হাতে ঘুরছে। কেউ কেউ বন্ধুদের দিচ্ছে, কেউ আবার বান্ধবীকে দিচ্ছে। মেঘ বন্যা এসব ডে কখনো পালন করে না, মনেও থাকে না কবে কি ডে। হঠাৎ মিনহাজ একটা গোলাপ মেঘকে এনে দিয়ে বলল, হ্যাপি রোজ ডে। বন্যার দিকে তাকিয়ে বলল, একটাই ফুল পেয়েছি রে, না হয় তোকেও দিতাম, এখন তো তোর বেবিকে দেই। মেঘ আশেপাশে তাকালো, হঠাৎই মাথায় ভূত চেপেছে। গম্ভীর কণ্ঠে বলল, আমি তোর থেকে গোলাপ নিব না, শুধু আবির ভাই থেকে নিব। বন্যাকে দিয়ে দে। মেনহাজ না চাইতে বন্যাকে দিল, কিন্তু বন্যাও নেয়নি, বরং উল্টো বলল, তোদের থেকে ফুল নিতেও ভয় করে, কার মনে কি চলে তোরাই জানিস। মেঘ আজ তাড়াতাড়ি করে বাসায় চলে এসেছে। ছাদ থেকে একটা লাল টকটকে গোলাপ এনে সাথে একটা চিলকুট লিখে আবিরের রুমে রেখেছে। আবির সন্ধ্যার দিকে বাসায় ফিরে দেখল টেবিলের উপরে গোলাপ আর চিলকুট রাখা। এগিয়ে গেল টেবিলের কাছে। চিলকুট হাতে নিতেই দেখল চিলকুটে লেখা, আপনি মানুষটা রক্তিম গোলাপের মতন, যার কাঁটার আঘাতে শত শতবার ক্ষতবিক্ষত হয়েও তার মুগ্ধতার পেছনেই ছুটি। হ্যাপি রোজ ডে আবির ভাই। আবির ফুলটা হাতে নিয়েই আলতোভাবে ঠোঁট ছোঁয়ালো, মুচকি হেসে বলল, আমার জীবনেও তুই রক্তিম গোলাপের মতন, যাকে দেখলেই হৃদয়ে তোলপাড় চলে, প্রেমানুভূতি জেগে ওঠে বারবার। খুব ইচ্ছে করে গোলাপের প্রতিটা পাপড়ি ভেজে তোর আমার প্রণয়ের নিশানা এঁকে দেই। ফুলের রানী গোলাপের মতন তোকেও আবিরের মহারানী বানিয়ে রাখি। আবির গোলাপ আর চিলকুট টেবিলের উপরে রেখে ফ্রেশ হয়ে নিচে নামলো। এই সুযোগে মেঘ চুপি চুপি আবিরের রুমে এসেছে। চিলকুট আর ফুল যেভাবে রেখেছিল সেভাবেই আছে। দেখে মেঘের প্রফুল্ল মন সহসা খারাপ হয়ে গেছে, ঠোঁট ফুলিয়ে শ্বাস ছাড়ল। আবির ভাই এখনো দেখেনি ভেবে মেঘের আনন্দিত বদন বদলে গেছে। মাথা নিচু করে মনে মনে বিড়বিড় করতে করতে রুমে থেকে বেরিয়ে বেলকনিতে হাঁটছে। আচমকা ভারী কিছুর সাথে কপাল ঠেকে বডি স্প্রে তীব্র ঘ্রাণ নাকে লাগতে আবেশে চোখ বন্ধ হয়ে আসে। সামনে দাঁড়ানো ব্যক্তিটা যে মেঘের একান্ত ব্যক্তিগত প্রিয় পুরুষ তা বুঝতে বাকি রইল না। মেঘের ইচ্ছে করছে এই প্রশস্ত বুকে মাথা রেখে সারা জীবন কাটিয়ে দিতে, কিন্তু তা সম্ভব না। অনিচ্ছা সত্ত্বেও মাথা তুলে 2 কদম পিছিয়ে গেল। মেঘের দৃষ্টি তখনও আবিরের পায়ের দিকে। আবির সূক্ষ্ম নেত্রে চেয়ে রইল।
মেঘের চুল খোলা, এলোমেলো হয়ে আছে চুল। মশার কামড়ে কপালে দু তিনটে জায়গায় দাগ হয়ে গেছে। উজ্জ্বল বর্ণে কপালের দাগগুলো লাল টকটকে দেখা যাচ্ছে। আবির খানিক ভেবে হাত দিল মেঘের সুদীর্ঘ চুলের মাঝ বরাবর। চুলের আগ শুকিয়ে গেল মাঝামাঝি, আর গোড়ার দিকে চুলগুলো এখনো ভেজা। আবিরের কুঁচকানো ভ্রু যুগল একসঙ্গে লেগে গেছে। দাঁত খিঁচে গম্ভীর কণ্ঠে বলল, এই অনিয়ম কি সারা জীবনই করবি? কথা শুনবি না আমার? মেঘ স্বতঃস্ফূর্ত চোখে তাকালো আবিরের দিকে। আবির গম্ভীর কণ্ঠে শুনে মেঘের মুখটা আরো চুপসে গেছে। চাউনিতে শীতলতা, মন জুড়ে তার অন্য চিন্তা ঘুরপাক খাচ্ছিল। আবির ভাই চিরকুট দেখে কিভাবে রিয়্যাক্ট করবে তাই ভাবছিল। আবিরের হাত তখনও মেঘের চুলে। দ্বিতীয়বার কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, আমি কি বললাম? আমি আগের কোনো কথা মেঘের কর্ণকুহরে পৌঁছায়নি। এটা আবিরকে কিভাবে বলবে? নিরুপায় হয়ে মেঘ উল্টো প্রশ্ন করল, আমি কি করেছি? অসময়ে শাওয়ার নিয়েছিস কেন? 2 দিন পর পর যে মাথা ব্যথায় ভুগিস মনে থাকে না? তোকে সকাল সকাল শাওয়ার নিতে বলেছিলাম, কথা মানিস না কেন? একদমে কথাগুলো বলল আবির। চোখে সাফ রুষ্টতা। মেঘের অনিয়ম সহ্য করতে পারে না সে। মেঘ মনে মনে উত্তর সাজাচ্ছে, কি বলবে সেই যাত্রায় কি বলে এ যাত্রায় উদ্ধার হতে পারবে সেটাই ভাবছে। মেঘ উদ্বিগ্নপূর্ণ কণ্ঠে বলল, ভার্সিটি থেকে এসে ঘুমিয়ে পড়েছিলাম, তাই একটু দেরি হয়ে গেছে। কাল থেকে শাওয়ার নিয়ে তারপর ভার্সিটিতে যাবি, মনে থাকবে? মেঘ ঘাড় কাত করে সম্মতি জানালো। ধমক খায়নি ভেবেই মনে মনে আনন্দিত হলো। আবির মেঘের চুল থেকে হাত সরিয়ে নিল। কপাল যুগল আবির পুনরায় আওড়ালো, এভাবে ভালোবাসার নিশানা নিয়ে ঘুরতে লজ্জা লাগে না? মেঘ থতমত খেয়ে বলল, মানে কার ভালোবাসে? কিসের নিশানা? আবির নিজের ফোনের সেলফি ক্যামেরা অন করে মেঘের সামনে ধরল। কপালের মাঝ বরাবর মশার কামড়ে 3টা দাগ, নাকের ডগায় একটা, থুতনির পাশে একটা, দু একটা গলাতেও আছে। মেঘ কি বলবে উত্তর খুঁজে পাচ্ছে না। আবির কণ্ঠ খাদে নামিয়ে বলল, বুঝলাম মশাকে ভালোবাসিস, তাই বলে তাদের নিশানা নিয়ে ঘুরতে হবে? মেঘ আহাম্মকের মতন চেয়ে আছে। আবিরের মুখে ভঙ্গি দেখে মেঘ ওষ্ঠ উল্টালো। আবির পাশ কাটিয়ে যেতে নিলে মেঘ তড়িঘড়ি করে বলল, আমি মশাকে ভালোবাসি না। তা তো নিশানা দেখেই বোঝা যাচ্ছে। আবিরের ঝটপট উত্তর। মেঘ আবিরের পেছনে দাঁড়িয়ে বিড়বিড় করে বলল, আমি মশাকে না, আপনাকে ভালোবাসি। আপনি কি বোঝেন না? আবির মুচকি হাসল। কথাটা ঠিকই তার কর্ণ পর্যন্ত পৌঁছেছে। সহসা হাসি থামিয়ে ঘাড় হালকা ঘুরিয়ে মেঘের দিকে আর চোখে তাকিয়ে বলল, মশারি টাঙিয়ে ঘুমাস। দীর্ঘ কদম ফেলে আবির বেলকনিতে হাঁটছে আর মনে মনে বলছে, যে অঙ্গে আবিরের ভালোবাসার নিশানা থাকার কথা, সে অঙ্গে অন্য কোনো নিশানা আবির সহ্য করবে না। সেটা যদি সামান্য মশারও হয় তবুও না। রুমে ঢুকতে ঢুকতে বিড়বিড় করে বলল, মাহাদিবা ইজ মাইন বলেই ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। নিঃশ্বাসের তীব্রতায় বোঝা যাচ্ছে মশার প্রতি তার কতটা হিংসা কাজ করছে। রুমে ঢুকে দরজা বন্ধ করে ঘণ্টাখানেক মেঘের চিলকুট আর গোলাপ হাতে বসে রইল। কল্পনায় কতটা পথ হেঁটে এসেছে কে জানে। তারপরও একটা ডায়েরিতে ভেজা গোলাপ আর চিনকুট রেখে শুয়ে পড়েছে। ভ্যালেন্টাইন সপ্তাহ চলছে, প্রতিদিনই কোনো না কোনো স্পেশাল ডে। আবির প্রতিদিন অফিস থেকে ফিরে টেবিলের একটা চিলকুট দেখতে পায়। প্রপোজ ডে, চকলেট ডে, ট্যাডি ডে, এক একটা ডেতে এক একটা স্পেশাল চিলকুটের সাথে চকলেট, ট্যাডি
কিছু না কিছু থাকেই, কিন্তু আবিরের কোনো প্রতিক্রিয়া মেঘের চোখে পড়ে না। আবির অফিসে চলে গেলে মেঘ ছুটে যায় আবিরের রুমে, খোঁজে নিজের দেওয়া চিরকুটগুলো, কিন্তু কিছুই খুঁজে পায় না। আবিরের রুমের প্রত্যেকটা জিনিসে তালা দেওয়া, টেবিলের উপরে রাখা বই খাতা সব চেক করেছে, কিন্তু কিছুই পায়নি। মেঘ বিড়বিড় করে বলল, হিটলার ব্যাটা, জিনিসগুলো যেমন তালা দিয়ে রেখেছে, নিজের কলিজাটাও তালা মেরে রেখেছে। যতই তালা দিয়ে রাখুক না কেন, আমি তালা ভেঙে হলেও আপনার হৃদয় জায়গা করে নেবই। আজ প্রমিস ডে। আবির অফিসে কাজে সকাল সকাল বেরিয়ে গেছে। মেঘও ভার্সিটিতে এসেছে। মনটা তেমন ভালো না। আশেপাশে সবাই সবাইকে এটা সেটা প্রমিস করছে। মেঘ তাকিয়ে তাকিয়ে সেই দৃশ্য দেখছে। আবির ভাইয়ের থেকে চকলেট ড্যাডি যেখানে পায়নি, সেখানে প্রমিস ডেতে কোনো প্রমিসের আশায় করা বোকামি ছাড়া কিছুই না। এর মধ্যে বন্যা এসেছে। মেঘের মন খারাপ দেখে উদ্বিগ্ন কণ্ঠে শোধালো, কি হয়েছে বেবি, মন খারাপ কেন? কিছু হয়নি, তেমন ভালো লাগছে না। এমনি তো না, অবশ্যই কারণ আছে। আবির ভাইয়া কিছু বলেছে? অথবা তানভীর ভাইয়া? না। মিনহাজ তামিম কিছু বলেছে? না। তাহলে কি হয়েছে? তাহলে হয়েছেটা কি? আজকে কি ডে জানিস? বন্যা স্বাভাবিক কণ্ঠে বলল, এসব ডে দিয়ে আমার কি কাজ? আমি জেনে কি করব, তুই বল। আজ প্রমিস ডে। চোখ চারপাশে দেখ, চারপাশে সবাই সবাইকে প্রমিস করছে, আমায় কেউ প্রমিস করে না। ওরে আমার বেবিটা, তোমার প্রমিস লাগবে, আগে বলবা না? বন্যা নিজের ওড়না থেকে একটা সুতা ছিঁড়ে মেঘের কনিষ্ঠ আঙ্গুলে পেঁচিয়ে মোলায়েম কণ্ঠে বলা শুরু করলো, আজকে স্পেশাল দিনে আমি বন্যা তোকে প্রমিস করছি, আমাদের বন্ধুত্বের সম্পর্ক সারা জীবন অটুট থাকবে। জীবনে যতই ঝড় আসুক না কেন, সেই ঝড়ের কবলে দুইজন পৃথিবীর দুই মেরুতে চলে যায় না কেন, তারপর আমাদের বন্ধুত্ব একই রকম থাকবে। তোর যে কোনো বিপদে আমায় পাশে পাবি। আজে বাজে অজুহাত দেখিয়ে আমি কোনোদিন দূরে সরে যাব না। প্রমিস। হ্যাপি প্রমিস ডে বেবি। মেঘ সঙ্গে সঙ্গে বন্যাকে জড়িয়ে ধরেছে। বন্যা ছোট থেকেই খুব ম্যাচিওর একটা মেয়ে। মেঘ আর বন্যার মধ্যে মেঘ ঠিক যতটা দুষ্টু আর উগ্র, বন্যা ঠিক ততটাই শান্ত। দুষ্টুমির জন্য মেঘ স্যার ম্যামদের কাছে অনেক বকা খেয়েছে। বন্যা যথাসম্ভব মেঘকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছে। মেঘের রাগ বেশি হওয়ায় সামান্য বেঞ্চে বসা নিয়েও স্কুল লাইফে বান্ধবীদের সাথে ঝগড়া লেগে যেত। সেখানে বন্যার ঝগড়াটা মীমাংসা করে দিত, মেঘকে বুঝিয়ে রাগ কন্ট্রোল করত। বয়স বাড়ার সাথে সাথে মেঘের চাঞ্চল্যতাও কমে এসেছে। বাড়িতে মিম আর আদির সাথে টুকটাক দুষ্টুমি করলেও বাইরে এখন খুব ভদ্র থাকার চেষ্টা করে। মেঘ যে পরিস্থিতিতেই থাকুক না কেন, বন্যাকে সে চোখ বন্ধ করে ভরসা করতে পারে। বন্যাও মেঘকে বোনের মতন যত্নে রাখে। এত বছরের বন্ধুত্বেও মেঘ এত সুন্দর করে কখনোই প্রমিস করেনি। মেঘও বন্যাকে জড়িয়ে ধরে বলল, আমিও তোকে প্রমিস করছি, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন তোর বেস্ট ফ্রেন্ড হয়েই থাকবো। তোর সাথে কত দুষ্টুমি করেছি, ঝগড়া করেছি, রাগ দেখিয়েছি, ইনফ্যাক্ট এখনো কত রাগ দেখাই। তুই কি সুন্দর সব মেনে নিস। তোর মতন বান্ধবী পাওয়া সত্যি ভাগ্যের বিষয়। আমি খুব ভাগ্য করে তোকে আমার জীবনে পেয়েছি। তোকে কখনোই হারাতে চাই না আমি। খুব ভালোবাসি তোকে। বন্যাও আহ্লাদে কণ্ঠে বলল, আমিও খুব ভালোবাসি। মিনহাজ আর তামিম দুইজনে একসঙ্গে বলে উঠল, আহা গো দুই বান্ধবীর কত প্রেম। মেঘ হাসি মুখে নিজের কনিষ্ঠ আঙ্গুল ওদের সামনে ধরে উত্তেজিত কণ্ঠে বলল, দেখ আমার বেস্টু আমায় প্রমিস করেছে। মিনহাজ মাথা চুলকে বলল, ও গো আজ তো প্রমিস ডে, মনেই ছিল না, প্রমিস করতে হবে তো।
মেঘ উঠে যেতে যেতে বলল, আমার বেস্টু আমায় প্রমিস করে ফেলেছে, এখন আমার আবির ভাইয়ের প্রমিস প্রয়োজন। আবির ভাই যদি একবার বলে কখনো ছেড়ে যাব না, তাহলে আমার জন্য যথেষ্ট। তোদের প্রমিস দিয়ে কি ঘোড়ার ঘাস কাটবো? এভাবে অপমান করলি দেখবি তোর আবির ভাই তোকে প্রমিস করবে না, এটা আমার অভিশাপ। মেঘ হাতের কলম ছুঁড়ে মারে, কলমটা ঠিক মিনহাজের কপালে লাগে। মিনহাজ ব্যথায় উফ করে ওঠে। মেঘ রাগান্বিত কণ্ঠে বলে, শকুনের দোয়ায় গরু মরে না, আর যদি মরে তাহলে তোকেই মরতে হবে। মেঘ ক্লাস শেষ করে বাসায় এসেছে, মনটা ভীষণ অস্থির। আবির ভাইয়ের প্রতিক্রিয়া বুঝতে পারছে না বলে আজ কোনো চিলকোট লিখেনি, চিন্তা করছে সরাসরি আবিরকে বলবে। মেঘ বেলকনিতে দাঁড়িয়ে অপেক্ষা করছে। সন্ধ্যার খানিক বাদে আবির বাসায় ফিরেছে। আবির রুমে ঢুকে টেবিলের দিকে তাকায়, আজ কোনো চিলকোট নেই দেখে আর মনে কপাল গোটালো। ড্রেস চেঞ্জ করে শাওয়ার নিতে চলে গেছে। প্রায় 30 মিনিট পর মেঘ আবিরের রুমে আসলো। আবির তখন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ভেজা চুল ঝাড়ছিল। আগে ড্রেসিং টেবিলটা ভাঙার পর সেই পাল্টিয়ে নতুন একটা আনিয়েছে, আগেরটার থেকেও এটা অনেক বেশি সুন্দর। আবির রুমে না থাকলে মেঘ প্রায় এসে ড্রেসিং টেবিলের সামনে সাজুগুজু করে ছবি তুলে। আবিরের চুলের পানির ছিটে গিয়ে মেঘের গায়ে পড়ে, মেঘ সেখানেই থমকে দাঁড়ায়। ঘাড় ঘুরিয়ে আবিরকে দেখলো। আয়নায় তাকিয়ে কিছু একটা ভাবছিল। আবির হঠাৎ মেঘের উপস্থিতি বুঝতে পেরে কিছুটা নড়ে উঠল। ঠান্ডা কণ্ঠে শুধালো, কিছু বলবি? আপনি কিছু বলবেন? না, কিছু বলার নাই। না, আজকে কি ডে বলুন তো? মানডে, মানে সোমবার। এই ডে এর কথা বলছি না। আবির আর চোখে চেয়ে শুধালো, তাহলে কোন ডে? মেঘ সূক্ষ্ম নেত্রে তাকালো, তপ্ত স্বরে বলল, আপনার টেবিলের উপরে রাখা চিনকোটগুলো দেখেননি? আবির ঠাট্টা স্বরে বলল, চিনকোট তুই রাখছিলি নাকি? মেঘ লাজুক হেসে চিবুক নামিয়ে বলল, জি। আবির টেবিল থেকে ফোন নিয়ে কিছু চেক করতে করতে বলল, কি ছিল চিরকুটে? মেঘ অসহায়ের মতন চেয়ে শীতল কণ্ঠে প্রশ্ন করলো, আপনি চিরকুটগুলো দেখেননি? কি জানি, খেয়াল করিনি। মেঘের তৎক্ষণাৎ মিনহাজের অভিশাপের কথা মনে পড়ে গেছে। সে সঙ্গে আবিরের কথাটা আগুনে ঘি ঢালার মতন কাজ করেছে। মেঘের মেজাজ খারাপ হলো, রাগান্বিত কণ্ঠে বলল, আপনি চিরকুটগুলো আমায় দিন, আপনার সাথে আর কোনো কথা নেই। রাগে আবির শশব্যস্ত হয়ে ফোন থেকে চোখ সরিয়ে মেঘের দিকে তাকালো। মৃদু হেসে জানালো, তোর চিলকুট কোথায় উড়ে গেছে কে জানে। রেগে মেঘের চোখ জ্বলছে। মিনহাজের দেওয়া অভিশাপটা বারবার মনে পড়ছে আর তেলে বেগুনে জ্বলে উঠছে। রাগের মাথায় হুট করে বলে উঠল, আপনি আমার জীবনে কেন এসেছেন? প্রতি উত্তরে আবির বলল, আমি তোর জীবনে আসিনি, বরং তুই আমার জীবনে এসেছিস। মেঘ কপাল কুঁচকে প্রশ্ন করলো, কিভাবে? আবির মেঘের দিকে স্থির দৃষ্টিতে তাকায়, খানিক চুপ থেকে ঠান্ডা কণ্ঠে শোধালো, তোর জন্ম আগে হয়েছে না আপনার? তো কে কার জীবনে আগে এসেছে? মেঘ চিবুক নামিয়ে বিড়বিড় করে বলল, জানি না। আবির প্রখর তপ্ত স্বরে প্রশ্ন করলো, রুমে কেন এসেছিলি? মেঘ পুনরায় মিনহাজের অভিশাপের কথা মনে পড়ে যায়। মেঘ রাগে অভিমানে সাইডে রেখে কোমল কণ্ঠে বলল, আজকে প্রমিস ডে, তাই উইশ করতে এসেছিলাম। এইসব ডেটে আমি পালন করি না। কেন? আমার মতে গোলাপ দেওয়া, চকলেট দেওয়া, টেডি দেওয়ার জন্য স্পেশাল কোনো ডের প্রয়োজন নেই। ইচ্ছে থাকলে প্রতিদিনই এসব ডে পালন করা সম্ভব। তাই বলে সামান্য উইশটাও করতে পারবেন না? আমার উইশ করাটা চিলকুট পর্যন্ত সীমাবদ্ধ রাখতে পারবো না, কাজে কর্মে দেখিয়ে দেব।
আবিরের কথা মেঘ বোঝার চেষ্টা করছে না, বরং মিনহাজের কথা মনে করে বারবার বলছে, আজকে অন্তত উইশ করুন। আর বলবো না প্লিজ। আজকে করলে কালকে কি সমস্যা? এসব বাদ দিয়ে অন্য কোনো কথা থাকলে বল। মেঘ মন খারাপ করে রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল, মিনহাজ তোর অভিশাপ ভুলে গেছে। আবির গম্ভীর কণ্ঠে ডাকলো, শোন। মেঘ থমকে দাঁড়ালো। আবির ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। ঠান্ডা কণ্ঠে বলল, কি প্রমিস চাস? মেঘ সহসা চোখ গোল গোল করে তাকালো। আবির পুনরায় বলল, কি হলো বল। মেঘ ভাবনা চিন্তা করে শান্ত কণ্ঠে বলল, আপনি প্রমিস করুন আমাকে আর কখনো ধমক দিয়ে কথা বলবেন না। মেঘের খুব ইচ্ছে ছিল আবির ভাইকে বলবে যে কখনো ছেড়ে না যেতে, কিন্তু থাপ্পড়ের ভয়ে বলতে পারেনি। আবির ভারী কণ্ঠে বলল, তুই ভুল করলেও শাসন করতে পারবো না? পারবেন, তবে হুটহাট ধমক দিয়ে কথা বলবেন না প্লিজ, আমার ভয় লাগে। মেঘ ঠোঁট বাঁকিয়ে হাসলো। ঠোঁটের হাসি রেখে বলল, আমি প্রমিস করছি আজকের পরে অকারণে তোকে কখনো ধমক দিব না, হয়েছে? থ্যাংক ইউ। মেঘের মায়াবী কণ্ঠে শুনে আবির আশ্চর্য নয়নে চেয়ে আছে। মেঘের চোখে মুখে উজ্জ্বলতা ফুটে উঠেছে। আবির ভাই প্রমিস ডেতে মেঘের প্রমিস রেখেছে ভাবতেই হৃদয়ে তোলপাড় শুরু হয়ে গেছে। মিনহাজের অভিশাপ বিফলে গেছে ভাবতেই মেঘের হাসি ফুটে উঠেছে। খুশিতে গদগদ হয়ে রুম থেকে বেরিয়ে গেছে। 12 তারিখ কিস ডে ছিল। আবিরের জ্বর থাকাকালীন গালে কিস করার ঘটনা মনে পড়তেই মেঘ লজ্জায় দুই হাতে মুখ লুকায়। সেই লজ্জায় চিরকুটও লিখেনি। আবির বাসায় ফেরার পর থেকে আবিরের সামনেও পড়েনি। প্রমিস ডে পর্যন্তই ঠিকঠাক ছিল। কিস ডে, হাগ ডে এগুলো পালন করা মেঘের পক্ষে অসম্ভব বিষয়, তাই মুখ লুকিয়ে চলেছে। আজ 13 ফেব্রুয়ারি, ফাল্গুনের প্রথম দিন। অন্যান্য দিনের মতন আজও আবির, তানভীর যে যার কাজে বেরিয়েছে। মিম আর আদি স্কুলে গেছে। দুপুরের দিকে মেঘ, মিম, আদি তিনজনই বাসায় ফিরেছে। তার ঘণ্টাখানিক পর আবির বাসায় এসেছে। আবিরের হাতে 2টা শপিং ব্যাগ। অসময়ে আবিরকে বাসায় ফিরতে দেখে মালিহা খান প্রশ্ন করলেন, কিরে এই সময় বাসায় যে? আজ 1 ফাল্গুন, ভাবলাম মিম, আদি আর মেঘকে নিয়ে বের হব, তানভীরও আসছে। আজ যেমন ভাই বোনদের কথা মনে করেছিস, এমনভাবে কাজের ফাঁকে মাঝে মাঝে ওদের সময় দিতে পারিস না? তোর আব্বু প্রায় বলে তানভীর ছাড়া তুই কারোর সাথেই ঠিক মতো কথা বলিস না, এটা তোর আব্বুর ভালো লাগে না। আচ্ছা, চেষ্টা করব। আবির 2টা শপিং ব্যাগ হাতে নিয়ে মেঘের রুমের সামনে আসলো। হালকা কাশি দিয়ে দরজা ধাক্কা দিতে মেঘ থতমত খেয়ে ওঠে। একটু আগে ফেসবুকে হাগ ডের ভিডিও দেখছিল। তা দেখে আবির ভাইকে নিয়ে অনেক কল্পনায় পাড়ি জমিয়েছিল। অকস্মাৎ আবিরকে রুমে ঢোকায় মেঘ আটকে ওঠে। ওড়না ঠিক করতে করতে তাড়াতাড়ি উঠে বসে। আবির একটা শপিং ব্যাগ মেঘের দিকে এগিয়ে দিয়ে বলল, এটাতে তোর জন্য শাড়ি আছে, কাকিয়াকে বলিস শাড়িটা পরিয়ে দিবে। দ্বিতীয় শপিং ব্যাগটা বিছানার উপরে রেখে বলল, এটাতে মিমের জন্য শাড়ি আর একটা ড্রেস আছে, ওর যেটা ভালো লাগে সেটা পরতে বলিস। মেঘ ঠোঁট উল্টে বলল, আমার ড্রেস কোথায়? তুই শাড়ি পরবি তাই ড্রেস আনিনি, একটু তাড়াতাড়ি রেডি হওয়ার চেষ্টা করিস। আবির দরজা পর্যন্ত গিয়ে আবারও থামলো। ঘাড় ঘুরিয়ে শীতল চোখে তাকিয়ে কোমল কণ্ঠে বলল, আজ হিজাব পরতে হবে না। মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। আবির ভাই মেঘকে শাড়ি পরতে বলেছে, তাও আবার নিজে শাড়ি গিফট করেছে। ভাবতেই মেঘের ভেতরটার মুগ্ধতা ছেয়ে গেছে। আখি যুগল চমক দেখা যাচ্ছে। নিজের চোখ কান কোনো কিছুই বিশ্বাস করতে পারছে না। মাইশা আপুর বিয়েতে মেঘ শাড়ি পরায়
দোতলা থেকে নিচতলা পর্যন্ত নামতে পারেনি। আবির ভাইয়ের ঠান্ডা কণ্ঠের হুমকিতে শাড়ি পাল্টাতে বাধ্য হয়েছিল। আজ আবির ভাই নিজেই শাড়ি পরতে বলছে, তাও আবার চুল ছেড়ে। মেঘ শপিং ব্যাগ থেকে বাসন্তী রঙের শাড়িটা বের করলো, সাথে ম্যাচিং পেটিকোট, দুজোড়া কাচের চুড়ি। মেঘ শাড়িটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখলো। শাড়িটা এমনিতেই সুন্দর, তবে আবির ভাই দেওয়া শাড়ির সৌন্দর্য মনে হচ্ছে দ্বিগুণ বেড়ে গেছে। মিমের শাড়ি আর ড্রেসটা দেখে মেঘ মিমকে দিতে এসেছে। এগুলো বেশ সুন্দর, বলতে হয় আবির ভাইয়ের পছন্দ আছে। মেঘ ফ্রেশ হয়ে ছুটে গেছে কাকিয়ার রুমে। কাকিয়া ঘুমাচ্ছে দেখে মেঘ বিভ্রান্তিতে পড়ে গেছে। মেঘ চটপটে মনটা শাড়ি পরার জন্য ছটপট করছে। কি করবে ভেবে পাচ্ছে না। হৃদয়ের তীব্র কম্পনের কাছে ভদ্রতা বেশিক্ষণ টিকল না। মেঘ ধৈর্যহীন কণ্ঠে কাকিয়াকে ডাকা শুরু করলো। মেঘের ডাকে কাকিয়া ঝটপট করে উঠে বসেন। উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, কি হয়েছে মেঘ? তাড়াতাড়ি ওঠো, আমার শাড়ি পরিয়ে দিতে হবে। তুই শাড়ি পরবি? হ্যাঁ। হঠাৎ শাড়ি পরতে মন চাচ্ছে কেন? মেঘ চোখ মুখে উজ্জ্বলতা ফুটে উঠেছে। উত্তেজিত কণ্ঠে বলল, আবির ভাইয়া আমাকে আর মিমকে শাড়ি দিয়েছে, তাড়াতাড়ি রেডি হতে বলেছে, ঘুরতে নিয়ে যাবে। তার জন্য এত খুশি? হ্যাঁ। তুমি তাড়াতাড়ি আসো, আমায় শাড়ি পরিয়ে দিতে হবে। তুই যা, আমি আসছি। মেঘ হুটোপুটি করে নিজের রুমে চলে গেছে। কিছুক্ষণের মধ্যে কাকিয়া এসেছে। মাইশা আপুর বিয়েতে মাইশা আপুরা বাঙালি স্টাইলে শাড়ি পরিয়েছিল, তবে আজ কাকিয়ার আঁচল ছেড়ে খুব সুন্দর করে কুচি দিয়ে শাড়ি পরিয়ে দিয়েছে। হালকা মেকআপ, দু হাতে 2 ডজন কাচের চুড়ি, কানে সিম্পল কানের দুল, ওষ্ঠদয়ে হালকা গোলাপি রঙের রঞ্জক, চোখে হালকা করে দেওয়া কাজল, সঙ্গে গাঢ় আইলাইনারে মেঘের ডাগর ডাগর চোখগুলো অত্যন্ত মায়াবী লাগছে। চুল আছে ঠিক মাঝ বরাবর, সিঁথি কেটে খুব কিছু চুল সামনে রেখেছে। পেছনের দিকে চুলগুলো কোমর ছাড়িয়ে বেশ খানিকটা নিচে নামলো। চুলের আগা হাঁটুর কিছুটা ওপরে। সাজ সম্পন্ন হওয়ার পর মেঘ কিছুটা দূরে থেকে ড্রেসিং টেবিলের দিকে তাকালো। অমনি চক্ষুদ্বয় প্রশস্ত হয়ে গেল। শাড়িতে নিজেকে কেমন জানি অপরিচিতা লাগছে। কাকিয়া মেঘের আপাদমস্তক দেখে বলল, মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে, বউ লাগছে। মেঘে নড়ে চড়ে দাঁড়িয়ে লাজুক হাসলো। মনে মনে বলল, তোমাদের আবিরের বউ। কাকিয়া মেঘের হাতের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকালো। তপ্ত স্বরে বলল, তুই একটু বস, আমি আসছি। কাকিয়া মিমের রুমে আসলো। মিম ততক্ষণে প্রায় রেডি। আদির চুল আঁচড়ে দিচ্ছে। তানভীর, আবির আর আদির জন্য বাসন্তী রঙের পাঞ্জাবি আনা হয়েছে। পাঞ্জাবি 3টাই আগামীকালই তানভীর নিয়ে এসেছে। 2টা শাড়ি আর ড্রেস আজ আবির নিয়ে এসেছে। তানভীর নিজেই আদির হাত মুখ ধুয়ে সাজিয়ে দিয়েছে। মিমের রুমে যাওয়ায় মিম আবারও আদির চুলগুলো ঠিকমতো আঁচড়ে দিচ্ছিল। আকলিমা খান রুমে ঢুকতে দেখলো বিছানার উপর শাড়ি পরে আছে, অথচ মিম ড্রেস পরেছে। আকলিমা খান জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে শুধালো, মেঘ শাড়ি পরেছে, তুই পরিসনি কেন? আমার শাড়ি পরতে ভালো লাগে না আম্মু, শাড়ি দেখলেই রাগ উঠে। এখন রাগ উঠছে ঠিকই, শাড়ি পরার বয়স হয়নি তো তাই। 2 দিন পর মেঘের মতন তুইও শাড়ি পরার জন্য ছটপট করবি। সে যাই হোক, তোর আলতাটা দে তো। মিম ড্রেসিং টেবিল থেকে আলতা বের করে আম্মুকে দিল। আকলিমা খান মেঘের 2 হাতে আর 2 পায়ে খুব সুন্দর মতন আলতা পরিয়ে দিয়েছে। কিছুক্ষণ
ক্ষণের মধ্যে মিম আর মেঘ নিচে নামলো। আদি রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে গেছে। মেন গেট পার হতেই মেঘের নজর পড়ে বাসন্তী রঙের পাঞ্জাবির পরনে প্রিয় মানুষটার দিকে। পাঞ্জাবির হাতা কোনায় পর্যন্ত ওঠানো, হাতে কালো রঙের ঘড়ি, অনামিকা আঙ্গুলে জ্বলজ্বল করছে একটা আংটি, চোখের সানগ্লাস পরে গাড়ির সাথে হেলানা দিয়ে দাঁড়িয়ে ফোন চাপছিল। বাসন্তী রঙে আবির ভাইকে দেখেই মেঘের হৃদয়ে বসন্তী দোলা দিচ্ছে। বুকের ভেতরে হৃৎপিণ্ডটা ছুটছে দিক বিদিক। বদলে গেছে মেঘের অভিপ্রায়, চোখ দুটো প্রেমানুভূতিতে চকচক করছে। আবির ভাইকে এভাবে দেখেই মেঘের হার্টবিট থমকে গেছে। মেঘ মনে মনে নিজেকে আওড়ালো, আর কতবার কতভাবে আপনি আমার ছোট্ট হৃদয়ে অগ্নিকাণ্ড চালাবেন। মিমের ডাকে মেঘের মনোযোগ সরে, দৃষ্টি নামিয়ে নেয়, কুচিগুলো ধরে আস্তে ধীরে পা বাড়ায়। তখনই আবিরের দৃষ্টি পড়ে আলতারাঙা পায়ের দিকে। অমনি বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। আলতারাঙা পায়ের মালিক যে আবিরের হৃদয়ের রানী। আলতারাঙানো পা এই দ্বিতীয়বারের মতো দেখেছে। প্রথমবার দেখেছিল মাইশা আপুর বিয়েতে। আবির মেঘের পা থেকে মাথা অবধি দেখলো। আবিরের হৃদয়ে অন্তঃস্থল জুড়ে অস্থিরতা কাজ করছে। বাসন্তী রাঙা শাড়ি, সুদীর্ঘ ঘন কালো চুল, মায়াবী দুই আঁখি, সদ্য ফোটা রঙিন হাসিতে মন্ত্রমুগ্ধ আবির সম্মোহনী দৃষ্টিতে তাকিয়ে আছে মেঘের দিকে। শাড়িতে মেঘকে দেখে কেউ বলবেই না মেঘের বয়স 18, কিছুদিন পর 19-এ পা দিবে। মেঘকে দেখে মনে হচ্ছে 22-23 বছরের যুবতী মেয়ে। মেঘকে দেখে অজানা শিহরণে আবিরের শরীর ঝাঁকুনি দিয়ে ওঠে। বক্ষস্থলে ইতস্ততা কাটানোর সাধ্য তার নেই। আবিরের হৃদয়টাকে ক্ষতবিক্ষত করার অস্ত্র আবির নিজেই মেঘের হাতে তুলে দিয়ে এসেছে। জেনে বুঝে নিজেকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিতে চাচ্ছে আবির। জোরালো হৃৎস্পন্দনের শব্দ আবিরের কান পর্যন্ত পৌঁছাতে আবির ঢোক গিলল। আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। চোখ বন্ধ করে খানিক ভাবলো। চোখ মেলে তাকাতেই আবিষ্কার করলো মেঘ আবিরের থেকে ঠিক এক হাত দূরে দাঁড়ানো। এত কাছাকাছি দাঁড়াতেই মেঘের গায়ের গন্ধ আবিরের নাসারঞ্জ পর্যন্ত পৌঁছে যায়। এই ঘ্রাণ আবিরকে বারংবার মাতাল বানাতে সক্ষম। মেঘ সুমধুর কণ্ঠে বলল, কি হয়েছে আপনার? আবির সম্মোহনী দৃষ্টিতে তাকিয়ে শীতল কণ্ঠে বলল, হয়নি, তবে হবে। কি হবে? তোর মাথা। গাড়িতে ওঠ। মেঘ ভেঙচি কেটে চুপচাপ গাড়িতে গিয়ে বসলো। মিম, মেঘ, আদি তিনজনেই পেছনে বসেছে। আবির ড্রাইভিং সিটে বসেছে। তানভীর তার পাশে বসেছে। গাড়ির স্টার্ট দিল। 10 মিনিটের কম করে হলেও 50 বার গাড়িটা থাকা আয়নাতে মেঘকে দেখেছে। আরো 5 মিনিট যাওয়ার পর আবির আচমকা গাড়ির সাইড করে থামালো। তানভীর উদ্বিগ্ন কণ্ঠে বলল, কোনো সমস্যা ভাইয়া? ভাই, আজ তুই গাড়ি চালা, আমি পারছি না। তানভীর গাড়ি থেকে নেমে ড্রাইভিং সিটে বসে শান্ত কণ্ঠে বলল, আমি কিন্তু তোমার মতন চালাতে পারবো না। যেভাবে খুশি চালা, আমায় বিরক্ত করিস না প্লিজ। তানভীর ঠোঁট বেঁকিয়ে মুচকি হাসলো। আবিরের হৃদয়ের তোলপাড় তানভীর কিছুটা হলেও বুঝতে পারছে। মেঘ পেছনের সিটে বসে থেকে একটু উঠে পেছন থেকে আবিরের কপালে হাত রেখে প্রশ্ন করলো, আপনার কি শরীর খারাপ? আবির চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছেড়ে বিড়বিড় করে বলল, কারোর হৃদয় হরণ হলে কি সে সুস্থ থাকতে পারে?